সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা শিখতে যাচ্ছি সেট। আচ্ছা বলো তো, তোমাদের পড়ার টেবিলে যে তোমার শ্রেণীর বইগুলো, এইগুলোকে যদি একসাথে সাজায় রাখা হয় তাহলে তুমি কি বলবে? নিশ্চয়ই বলবে বইয়ের সেট। আবার দেখো, তোমার ডাইনিং টেবিলে যদি 6টা গ্লাস একসাথে রাখা হয় তাহলে কি বলবে? নিশ্চয়ই এটাও বলবে এক সেট গ্লাস। এখন আমরা বুঝতেই পারছি তাহলে সেট কি। তোমরা বলো সেট কি? তোমার বইয়ের পড়ার টেবিলে বইয়ের সবগুলো বইকে একসাথে তুমি একত্রে সেট বলছো, 6টা গ্লাসকে একত্রে এক সেট গ্লাস বলেছো, তাহলে আমরা বুঝতেই পারছি যে সেট হচ্ছে কতকগুলো সংগ্রহ, অর্থাৎ কতকগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। তাহলে আমরা সেটের সংজ্ঞায়িত করতে পারি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহই সেট। এখন আমি তোমাদের যদি বলি 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে বাস্তব স্বাভাবিক সংখ্যা, তাদেরকে নিয়ে একটা সমাবেশ তৈরি করো। তাহলে নিশ্চয়ই আমরা সমাবেশটাকে এরকম লিখব: 1 2 3 4 দেন 5। এই 1 থেকে 5 পর্যন্ত যে সমাবেশটা, তাহলে এটাই একটা সেট। তবে অবশ্যই এটা মনে রাখবে, এই সেটকে প্রকাশ করতে গেলে এইগুলোকে অবশ্যই, এই সমাবেশকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্থান দিতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর এদেরকে প্রকাশ করতে গেলে আমরা ইংরেজি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার এটা দিয়ে সবসময় প্রকাশ করব। এটা হতে পারে এ বি সি ডি, এ মানে এক্স ওয়াই জেড, এ থেকে শুরু করে এক্স জেড পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে। এখন আমরা এখানে দেখছি যে 1 থেকে 5 পর্যন্ত যে সমাবেশটা, সেটাকে আমরা একটা সেটে রূপান্তর করে ফেলেছি। এবার যদি আর একটা লিখি আমরা, ধরো এক্স সমান আমরা লিখলাম এ বি সি, অথবা আরও একটা যদি আমরা লিখি, ধরো পি সমান লিখলাম, তোমার বন্ধুদের নাম লিখতে পারো, রনি, জনি, এগুলোও লিখতে পারো। এগুলোর সংগ্রহ একটা সেট। এটা নামের সংগ্রহ, এটা অক্ষরের সংগ্রহ, এটা সংখ্যার সংগ্রহ। তাহলে আমরা বুঝতে পারছি সেট এভাবে প্রকাশ করা হয়। এখন বলতে পারো যে এইগুলোকে, এর ভিতরে যে সমাবেশ, এর প্রত্যেকটাকে আলাদাভাবে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা এই সেটের এক একটা উপাদান বলতে পারি। অর্থাৎ এরা, এই যে সংগ্রহ, এরা প্রত্যেকে এই সেটের এক একটা উপাদান। আর এদেরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেমন এ এক্সের মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু এক্স। 1 বা 2 এর মধ্যে আছে, বলতে পারি 2 বিলংস টু এ। এই চিহ্নটাকে বলে বিলংস টু, মানে থাকা। 2 বিলংস টু এ মানে 2 এর মধ্যে আছে। আবার এটাকে অন্যভাবে বলতে পারি, 2 ইজ অ্যান এলিমেন্ট অফ এ। 2 এর একটা উপাদান, এটাও বলতে পারি আমরা। এখন দেখো তো যে এফ কি এক্সের মধ্যে আছে? অবশ্যই এফ এক্সের মধ্যে নেই। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? বলবো এফ ডাজ নট বিলংস টু এক্স, মানে এফ এক্সের মধ্যে নেই। আবার ওইখানে যদি বলি আমরা 7 কি এর মধ্যে আছে? 7 এর মধ্যে নেই, তাহলে এটাকে বলতে পারি 7 ডাজ নট বিলংস টু এ। তাহলে আমরা এইভাবে সেট এবং সেটকে প্রকাশ করতে পারি। এখন এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি?
সেট প্রকাশের পদ্ধতি দুইটা। সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। আমরা দুইটি উপায়ে সেটকে প্রকাশ করতে পারি। দুইটি উপায়ে আমরা সেটকে প্রকাশ করতে পারি। একটি তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবুলার মেথডও বলে একে, আর একটা সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। কারণ তালিকা পদ্ধতি কি আমরা বুঝতেই পারতেছি। তালিকা যদি তোমাকে বলা হয় যে কতগুলো নামের তালিকা তৈরি করো, তখন আমরা কি বলি? ধরো ওই তোমার বন্ধুগুলোর নামই বলি, যেমন রনি, জনি, বনি, এই নামের তালিকা। তাহলে এইটা আমরা বুঝতেই পারতেছি যে তালিকা পদ্ধতি হচ্ছে তাহলে সেটের এ একটা উপাদান, এ একটা উপাদান, এ একটা উপাদান, মানে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে দেওয়া থাকে। এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন আমি আবার বলি যে তোমার বন্ধুদের নামের তালিকা তৈরি করো। যখন আমরা তালিকা তৈরি করেছি, নাম লিখেছি, লিখে একটা তালিকা পেয়েছি, তাহলে একে যদি সেটে রূপান্তর করি তাহলে এটা হলো সেটের তালিকা পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তালিকা পদ্ধতি হচ্ছে যদি সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং তাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তাহলে তাদেরকে আমরা তালিকা পদ্ধতি বলি। এখানেও একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা উপাদানগুলোকে কমা দিয়ে পৃথক করেছি। তাহলে এটাকে যদি আমি প্রকাশ করি, ধরো এটাকে আমি এ সেট বললাম, তাহলে এ সমান এটা হলো। তাহলে এইটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। এখন যদি আমরা সেট গঠন পদ্ধতির কথা বলি, সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি, এইখানে গঠন পদ্ধতি মানে গঠন পদ্ধতি বলতে আমরা এখানে মানে প্রশ্নের মধ্যেই বা এর মধ্যেই উত্তর খুঁজে পাচ্ছি। গঠন পদ্ধতি, ধরো তোমার যদি একটা বিল্ডিং করতে হয়, তাহলে প্রথমে কী করা হয়? সেই বিল্ডিংয়ের একটা ডিজাইন তৈরি করা হয়, সেখানে উল্লেখ করা থাকে বিল্ডিংটা কীরকম হবে। তা এখানেও আমরা যদি সেট গঠন পদ্ধতির কথা বলি, এখানেও সেটকে কিভাবে সেটের উপাদানগুলো আমরা পাবো সেটাকে উল্লেখ করা থাকে। অর্থাৎ একটি উপাদানগুলো কেমন হবে তা নির্ণয়ের জন্য একটি সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন ধরো আমরা যদি বলি, এই সংখ্যাগুলোর কথাই বললাম, ফার্স্টে যে সেটটা আমরা পেয়েছিলাম এ, এইটার কথাই যদি বলি, তাহলে ছিল হচ্ছে এ সমান ছিল 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। এখন এইটাই দেখো, আমরা যদি এই গঠন পদ্ধতিতে একে প্রকাশ করতে চাই তাহলে বলতে পারি যে এরা কারা। এরা হচ্ছে একটা সাধারণ ধর্ম যদি উল্লেখ করে বলতে চাই, এরা সবাই স্বাভাবিক সংখ্যা এবং 5-এর থেকে বড় না অথবা 6-এর ছোট। তাহলে একে আমরা লিখতে পারি যে এটা হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 5-এর থেকে বড় নয় এবং 5 থেকে বড় নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা এবং এরা 5 থেকে বড় নয়। তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি যে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 5 থেকে বড় নয়। তাহলে আমরা এইটাই হচ্ছে গঠন পদ্ধতি। এবং এইখান থেকে একটা সাধারণ ধর্মের কথা উল্লেখ আছে যে এরা কী হবে, স্বাভাবিক সংখ্যা হবে এবং 5-এর থেকে বড় হবে না। তাহলে আমরা সেটাকে লিখতে পারবো এরকম যে স্বাভাবিক সংখ্যা কারা, 1 2 3 4 5, এগুলো স্বাভাবিক সংখ্যা। যেহেতু বলছে 5 থেকে বড় নয়, তাহলে আমরা 5 পর্যন্ত নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা সেট প্রকাশের পদ্ধতি জানলাম, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এইবার আমরা সেটকে যদি এই উপাদানগুলোর ভিত্তিতে আমরা এটাকে যদি
বিস্তার করি বা সেটার উপাদানগুলোর কথা যদি চিন্তা করি, এখন আমরা এরকম উপাদান লিখতে পারি। ধরো এই পর্যন্ত যা লিখেছিলাম, এ সমান লিখলাম 1 2 3। তাহলে এখানে উপাদান আছে কয়টা? আমরা সহজেই বলতে পারবো উপাদান আছে 3টি। তার মানে উপাদানগুলোকে আমরা গণনা করে বলতে পারছি। তাহলে এই গণনা করে বলতে পারা সেটগুলোকে বলা হয় সসীম সেট। এগুলো সসীম সেট, মানে যার উপাদানগুলো গণনা করে আমরা বলতে পারি বা গণনার যোগ্য, এটা হলো সসীম সেট। এখন বলতেই পারো এবার অসীম সেট কি? অসীম সেট হবে যার উপাদানগুলোকে গণনা করে বলা যায় না, মানে গণনার যোগ্য নয়, মানে সেটা গণনা করে সারা জীবনে আমরা গণনায় শেষ করতে পারবো না, সেটা হবে তাহলে অসীম। তাহলে এটা হচ্ছে সসীম সেট। এটা সসীম, মানে এর উপাদানগুলো গণনা করে বলা যায়। তাহলে যে সকল সেটের উপাদান গণনাযোগ্য বা গণনা করে বলা যায় তারা সসীম সেট। আর যাদের উপাদানগুলো গণনাযোগ্য নয়, মানে গণনাযোগ্য কিন্তু গণনা করে শেষ করা যায় না, বা তার প্রকৃত সংখ্যা কতগুলো সেটা আমরা বলতে পারি না, সেটা অসীম সেট। যেমন এটাকেই যদি আমরা এরকম বলি যে এরা স্বাভাবিক সংখ্যা হবে, ধরো স্বাভাবিক সংখ্যার সেট, আমরা কি বলতে পারবো স্বাভাবিক সংখ্যা কোন পর্যন্ত শেষ হবে? বলতে পারবো না। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। তাহলে এটা হচ্ছে অসীম সেট। তাহলে আমরা অসীম সেট, সসীম সেট শিখলাম। এরপরে আসবো ফাঁকা সেট, এমটি সেট। ফাঁকা সেট বলতেই আমরা বুঝতে পারতেছি ফাঁকা সেট। ফাঁকা মানে যার কোনো উপাদান নেই। আমরা এর নামেই বুঝতে পারছি ফাঁকা, মানে যার কোনো উপাদান নেই। এখন তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? যার কোনো উপাদান নেই। তাহলে সেট যেহেতু বলছে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, কিন্তু এর মাঝে কোনো উপাদান থাকবে না। তাহলে এটা একটা ফাঁকা সেট। এইটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, অরি দিয়ে। এই হচ্ছে ফাঁকা সেট। তাহলে যে সেটের কোনো উপাদান নেই সেটা ফাঁকা সেট। যেমন একে আমরা যদি গঠন পদ্ধতিতে বলি, ধরো এক্স একটা সেট আছে কিংবা পি একটা সেট আছে যার উপাদান হচ্ছে এক্স, এটাকে আমরা বললাম এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 5 থেকে এক্স বড় আর 6 থেকে ছোট। এখন দেখো স্বাভাবিক সংখ্যা 5 থেকে বড় 6 থেকে ছোট কেউ আছে? কোনো উপাদান আছে? নেই। 5 থেকে বড় 6 থেকে ছোট কোনো উপাদান নেই স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে এটা একটা ফাঁকা সেট। ফাঁকা সেট জানলাম। এরপরে আমরা আসবো উপসেট। আমরা বুঝতেই পারছি উপসেট। উপ মানে আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি উপনদী বা শাখা নদী। উপসেট বা সাবসেট, উপনদী বা শাখা নদী, তারপরে শাখা উপশাখা, এগুলো আমরা শুনে থাকি। তেমন উপ মানে যদি ওইভাবে বলি উপনদী, নদী থেকে ছোট। তারপরে শাখা বা উপশাখা, শাখা থেকে ছোট। তাহলে সেট থেকে যে ছোট, এখন সেট থেকে ছোট হলেই সে উপসেট। এখন কিভাবে উপসেট মানে ছোট হবে? এক্ষেত্রে একটা কথা আছে, সেট থেকে ছোট হলে উপসেট হতে পারে, আবার সেটের উপাদানগুলো সমান হলে উপসেট হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অন্যভাবে বলি তাহলে উপসেট বা সাবসেট হচ্ছে ওই যে সেট আমরা নিব সেই সেটের উপাদানগুলোর সমাবেশ, বা সেই সেটের উপাদানগুলোকে নিয়ে আমরা যত রকম সেট তৈরি করতে পারবো সেইগুলো হবে প্রত্যেকটা মূল সেটের একটা উপসেট। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, ধরো এ একটা সেট আছে, এ বি সি। এখন এই উপাদানগুলোকে যত রকম আমরা সাজাইতে পারি, সাজাই এক একটা সেট গড়তে পারি বা গঠন করতে পারি, সেই সেটগুলো হবে এই এ সেটের এক একটা উপসেট। এখন আমরা যদি একটা একটা উপাদান নিয়ে চিন্তা করি, ধরো শুধু একটা উপাদান নিলাম এ, একটা সাজাইতে পারি। শুধু একটা উপাদান নিলাম বি, এইটা একটা সাজাইতে পারি। শুধু একটা উপাদান নিলাম সি, এটা সাজাইতে পারি। দুইটা দুইটা উপাদান নিয়ে সাজাইতে পারি। আবার আমরা এই তিনটা নিয়েও সাজাইতে পারি।
সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা দেখো এই উপাদানটা এর মধ্যে আছে, তাহলে এ হবে এর একটা উপসেট। তারপরে এই উপাদানটা এর মধ্যে আছে, তাহলে এ হবে এর একটা উপসেট। এইটা এর মধ্যে আছে, এটা উপসেট। এটা আছে উপসেট। বিসিও এর মধ্যে আছে, তাহলে বিসিও হবে এর একটা উপসেট। এসি এর মধ্যে আছে, তাহলে এসিও হবে এর একটা উপসেট। এবিসিও এর মধ্যে আছে, তাহলে এবিসিও এর একটা উপসেট হবে। তাহলে আমরা বলতে পারছি যে একটা সেটের উপাদানগুলো নিয়ে আমরা যত রকম সেট তৈরি করতে পারি, সেই সেটগুলোকে প্রত্যেককে মূল সেটের একটা উপসেট বলে। এবং একে প্রকাশ করা হয়, ধরো বি যদি এর একটা উপসেট হয়, বি যদি এর একটা উপসেট হয়, তাহলে প্রকাশ করা হয় এইভাবে, বি ইজ এ সাবসেট অফ এ। এভাবে লেখা হয়, বি ইজ এ সাবসেট অফ এ, লেখা হয় এভাবে, পড়া হয় বি ইজ এ সাবসেট অফ এ। এইবার আসি এই উপসেট সংখ্যা। আমরা যদি উপাদান সংখ্যা এখানে যেমন 3টা, দেখো উপসেট কয়টা পেয়েছি। একটা হতে পারে এরকম যে ফাঁকা সেট, মানে কোনো কিছুই নিব না, না নিয়ে শুধু একটা সেট গঠন করব, এটাও এর একটা উপসেট। এখানে একটা জিনিস মনে রাখবে যে ফাঁকা সেট সব সেটেরই উপসেট এবং এটা প্রকৃত অর্থে উপসেট। এখন দেখো কয়টা উপাদান পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রকম আমরা সাজাইছি, তাহলে এই উপসেট হয়েছে এর 8টা। এখানে উপাদান ছিল 3টা, উপাদান আছে 3টা, উপসেট পেয়েছি 8টা। তাহলে দেখো আমরা এটাকে 2 এর পাওয়ার 3 আকারে লিখতে পারি, 2 এর পাওয়ার 3 8 হয়। তার মানে উপসেট সংখ্যা আমরা এভাবে প্রকাশ করতে পারি, কোনো একটা সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n সংখ্যক। তাহলে কোনো সেটের উপসেট হবে 2 এর পাওয়ার n সংখ্যক। এইবার আমরা এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে যে উপাদানগুলো আসছে সেই উপাদানগুলো এই পর্যন্ত প্রত্যেকটা সেটের উপাদান এই মূল যে এ সেট তার থেকে অন্ততপক্ষে একটা কম আছে, আর এখানে তো কোনো উপাদানই নেই। কিন্তু এই ক্ষেত্রে উপাদান সংখ্যা সমান, এখানেও 3টা উপাদান, এখানেও 3টা উপাদান আছে। তাহলে এই উপাদানের সংখ্যার উপর নির্ভর করে এই উপসেটকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা প্রকৃত উপসেট আর একটা অপ্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে প্রকৃত অর্থেই উপসেট, অর্থাৎ ন্যূনতম একটা উপাদান কম আছে। যেমন আমরা আগে যেটা লিখেছিলাম, আগে লিখেছিলাম এ, লিখেছিলাম হচ্ছে এ বি সি। এখন আমরা বি একটা সেট যদি এখান থেকে নিই, দেখা গেছে বি সি নিলাম, তাহলে বি দেখো 2টা উপাদান আছে আর এখানে 3টা উপাদান আছে। তাহলে বি এর থেকে ছোট, মানে বি এর উপাদান একটা কম। তাহলে উপাদান সংখ্যা, যে সেটের উপাদান সংখ্যা মূল সেট থেকে কম, তাদেরকে প্রকৃত উপসেট বলে। আর এই প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এভাবে, বি এইভাবে প্রকাশ করা হয়। উপসেটকে প্রকাশ করা হয় হচ্ছে এটা উপসেট আর এটা প্রকৃত উপসেট ছিল। তো আর যদি বি প্রকৃত উপসেট না হইতো, দেখা গেছে এমন হলো যে এ আছে হচ্ছে এ বি সি আর বি আছে এ বি সি ডি, তাহলে এই উপাদানগুলো সবাই এর মধ্যে নেই এবং এইটার উপাদান এর থেকে কম না, তাহলে বি এর উপসেট না, বি এর উপসেট না। আমরা এইভাবে লিখব, বি এর উপসেট নয়। এবার তাহলে আমরা উপসেট সংখ্যা পেয়েছিলাম 2 এর পাওয়ার n, যেখানে n হচ্ছে মূল সেটের উপাদান। এই যেমন এইটার আমরা দেখেছিলাম যে 8টা উপাদান পেয়েছিলাম। কয়টা পেয়েছিলাম? এই সেটের 8টি উপাদান পেয়েছিলাম, মানে উপসেট পেয়েছিলাম 8টি, উপাদান বলেছি, উপসেট পেয়েছিলাম 8টি। তাহলে
আমরা সেখানে বলেছিলাম 2 এর পাওয়ার n, n হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা, এই সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান আছে 3টা, তার জন্য আমরা 2 এর পাওয়ার 3 দিলে পাচ্ছি হচ্ছে 8। তো তাহলে প্রকৃত উপসেট, তাহলে উপসেট হবে 2 এর পাওয়ার nটি, তাহলে প্রকৃত উপসেট হবে একটা কম, কারণ এই যে এবিসি এইটা নিয়ে যে সেটটা হয়েছিল সে প্রকৃত অর্থে উপসেট না। আমরা এখানে দেখেছিলাম যে এই যে এবিসি হয়েছিল, এই এবিসিটা প্রকৃত অর্থে এর উপসেট না। তাহলে এটা যেহেতু প্রকৃত উপসেট না, তাহলে এটা বাদে সবাই প্রকৃত উপসেট। তাহলে এই একটা কমবে, একটা যদি কমে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রকৃত উপসেট হবে 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1টি। এরপর সেটের সমতা, আমরা তাহলে উপসেট প্রকৃত উপসেট শিখলাম। এবার সেটের সমতা, সমতা মানে সমান, ইকুইভ্যালেন্ট অফ সেট। আর সেট কখন সমান হবে? আমরা এখানেই যদি দেখি, আমরা এ পেয়েছিলাম এ বি সি, আবার যদি বি এরকম হয় এ বি সি, তাহলে আমরা এটাকে এমন লিখতে পারি যে এ ও বি এর উপসেট, এ বি এর উপসেট, কারণ এ এর উপাদানগুলো বি এর মধ্যে আছে। আবার এটাও বলতে পারি বি এ এর উপসেট, কারণ বি এর উপাদানগুলো এ এর মধ্যে আছে। তাহলে পরস্পরের যদি উপসেট হয় তখন আমরা এদেরকে সমান লিখতে পারি, এ সমান বি। তাহলে দুইটা সেট তখনই সমান হবে যদি একে অপরের উপসেট হয়, তাহলে তারা পরস্পর সমান হবে। এরপরে সেটের অন্তর, সেটের অন্তর আমরা বুঝতেই পারছি, অন্তর মানে পার্থক্য, তাহলে ডিফারেন্স অফ সেট। সেটের অন্তর, সেটের অন্তর আমরা ধরো দুইটা সেট নিই, একটা বললাম পি, এইটাকে বললাম এ বি সি ডি, আর একটা নিলাম আমরা কিউ, এটা বললাম বি আর ডি। তাহলে এই পি এর থেকে কিউ এর উপাদানগুলোকে বাদ দিলে কি হবে? পি এর থেকে কিউ এর উপাদানগুলো বাদ দিলে আমরা পাবো হচ্ছে বি চলে যাবে, ডি চলে যাবে, থাকবে এ আর সি। এই বাদ দিলে পি এর থেকে আমি কিউকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটাকে আমি কিভাবে বলতে পারি? বলতে পারি পি বাদ কিউ। তাহলে এই পি বাদ কিউই হচ্ছে পি কিউ সেটের অন্তর। একে আমরা লিখি এরকম, অর্থাৎ পি বাদ কিউ এমন লিখি, অথবা আমরা এমনও লিখি, পি বাদ কিউ এমন লিখি, এরকম পড়ি পি বাদ কিউ, পি বাদ কিউ। এটা হচ্ছে সেটের অন্তর। এইখানে সচরাচর একটা বিষয় দেখা যায়, আমরা যেহেতু বলছি পি এর থেকে কিউ বাদ দিব, তাহলে যদি আমরা ধরো এরকম একটা সেট নিলাম পি এ বি সি ডি, আর কিউ একটা সেট নিলাম বি ডি ই। এখন আমরা অন্তর বের করতে চাচ্ছি পি বাদ কিউ, তাহলে কি হবে? এখানে আমি কিউকে বাদ দিতে চাচ্ছি, তার মানে কিউ এর উপাদানগুলো বাদ যাবে, তাহলে বাদ গেলে বি বাদ যাবে, থাকবে এ, তারপরে সি থাকবে, ডি বাদ যাবে, আর ইও বাদ যাবে। তোমরা অনেকে করে ফেলো কি, এই ইকে এখানে বসে দাও, ই তো আমি বাদ দিতে চাচ্ছি। বিষয়টা বুঝতে হবে যে পি বাদ কিউ, তার মানে আমি পি এর থেকে কিউকে বাদ দিতে চাচ্ছি, যাকে বাদ দিতে চাচ্ছি সে তো আর এখানে বসবে না, সে তো বাদই চলে যাবে। তাহলে এর মধ্যে যেটাকে বাদ দিতে চাচ্ছি তার মধ্যে অন্য যত উপাদান থাকুক না কেন সেটা আর এখানে বসবে না। এই গেল আমাদের সেটের অন্তর। এরপরে আসি আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট।
সার্বিক সেট। ইউনিভার্সাল সেট, আমরা ইউনিভার্সাল থেকেই একটা জিনিস আমাদের মাথায় আসছে, ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? সমগ্র, তাই না? সমগ্র পৃথিবীকে আমরা হোল ওয়ার্ল্ড বা ইউনিভার্সাল এরকম বলতে পারি। তাহলে এখানেও আমরা যে সেট নিয়ে আলোচনা করব, এখানে যেহেতু জগৎটা হচ্ছে সেটের জগৎ, তাহলে এই জগতে বা সেটের জগতে যত সেট নিয়ে আমরা আলোচনা করব, সব সেট একটা সেটের উপসেট হইতে হবে, মানে একটা সেটের মধ্যে থাকতে হবে। সব সেট যে সেটের মধ্যে থাকবে সেই সেটটাকে বলা হবে অন্য অন্য সেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমি আবার বলছি, আমরা যেটা আলোচনা করছি এটা সেট জগৎ, সেটের জগৎ। তাহলে সেটের জগতে যত সেট নিয়ে আলোচনা করব সেইটা একটা সেটের মধ্যে থাকতে হবে। সেই যে সেটের মধ্যে থাকবে সেই সেটটা হবে অন্য অন্য সেটের সার্বিক সেট। উদাহরণ হিসেবে যদি বলি, ধরো ইউ সমান আমরা বললাম 1 2 3 4 5 6 7 8, এটা। আর আমরা এ বললাম 3 7, বি বললাম 1 5, সি আর একটা সেট বললাম যেটা বললাম আমরা 7 8, ডি একটা সেট বললাম 1 3 5 7। দেখো প্রত্যেকটা সেট এ এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, ডিও এর মধ্যে আছে। তাহলে আলোচনায় আমরা যতগুলো সেট এনেছি বা এই সেট জগতে যতগুলো সেট আছে সবাই ইউ এর মধ্যে আছে। তাহলে ইউ হবে সার্বিক সেট, আর এরা হবে সার্বিক সেটের এক একটি উপসেট। প্রত্যেকের সার্বিক সেটের এক একটা উপসেট। তাহলে আমরা সার্বিক সেট বুঝলাম। এখন এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, বা তাহলে টোটাল সেটকে সার্বিক সেটের আমরা একটা সেট প্রকাশ আমরা করি আয়তাকার ক্ষেত্র দিয়ে, বৃত্তাকার ক্ষেত্র দিয়ে, এইভাবে। তা আমরা সার্বিক সেট টোটাল সেটটাকে এভাবে একটা আয়তাকার ক্ষেত্র দিয়ে প্রকাশ করে থাকি। এরপর পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেট, পূরক, আমরা পূরক থেকেই বুঝতে পারছি পূরক। তোমার পরিপূরককে, তোমার পূরককে। পূরক হচ্ছে, ধরো আমার পূরক মানে আমি বাদে সবাই, আমি বাদে অন্য সবাই। তাহলে যে কোনো সেটের একটা পূরক হবে ওই সেটের উপাদানগুলো বাদে অন্য উপাদান। এখন অন্য উপাদান আমরা কোথা থেকে আনবো? অবশ্যই সেটা ইউনিভার্সাল সেট থেকে আনবো। তাহলে আমরা বুঝতেই পারছি যে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, একে যদি এ একটা সেট হয় তার পূরক সেটকে আমরা এ পার অর এ কমপ্লিমেন্টে সি দ্বারা প্রকাশ করতে পারি, এটা দিয়ে প্রকাশ করি। এখন তাহলে এটা সমান কি হবে? এটা সমান হবে এ বাদে অন্য সবাই। তার মানে এ থাকবে না, এ বাদে অন্য সকলে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে অন্য সবাই কার মধ্যে আছে? ইউ এর মধ্যে আছে, সার্বিক সেটের মধ্যে আছে। তাহলে ইউ বাদ এ হবে। তাহলে এর পূরক মানে ইউ বাদ এ, মানে এ বাদে অন্য সব উপাদান সেটা কার মধ্যে থাকবে? সার্বিক সেটের মধ্যে থাকবে। এটাই হবে এর পূরক। এর উপাদানগুলো বাদ দিয়ে অন্য সব উপাদানের সেটই হবে এর পূরক সেট। মানে এর যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, চিত্রকে সেটের সেট যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ভেন চিত্র বলে। জন ভেন এটার উদ্ভাবক, সেজন্য তার নামের প্রতি শ্রদ্ধা রেখে ভেন চিত্র বলা হয়। এটাকে যদি আমরা ইউ বলি, এটা সার্বিক সেট ইউ। আমরা বললাম এ একটা সেট, এটা এ। তাহলে এই উপাদান বাদে এর মধ্যে, ইউ এর মধ্যে যত উপাদান আছে, যে জায়গাটা আছে, সবটুকু হবে হচ্ছে এ পূরক। এই উপাদান, এই জায়গাটা হবে এ পূরক।
আমরা বুঝতে পেরেছি সার্বিক সেট। এরপরে সংযোগ সেট। সেটের কিছু অপারেশন আছে যেগুলো আমরা ব্যবহার করে সাধারণত অঙ্ক করে থাকি ম্যাক্সিমাম টাইম। এগুলো আমরা গাণিতিক সমস্যার মধ্যে পাবো। তো সংযোগ সেট আমরা এখানে বুঝতেই পারছি, সংযোগ সংযোগ মানে যুক্ত করা। সংযোগ আমরা এর মধ্যে মানে সংযোগ বলতে এর মধ্যেই আমরা বুঝতে পারছি যে যুক্ত করা। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। তো এখানে দেখো এর সংজ্ঞার মধ্যে মানে নামের মধ্যেই এর উত্তর আছে, সংযোগ মানে যুক্ত করে দিব। তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান যুক্ত করে বা সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হবে সংযোগ সেট। তাহলে দুই বা ততোধিক মানে দুই বা দুইয়ের অধিক সেটের সব উপাদানগুলো একসাথে নিয়ে বা যুক্ত করে নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে সংযোগ সেট। যেমন আমরা যদি দুইটা সেট এ আর বি নিই, এ একটা সেট, বি একটা সেট, এদের সংযোগ সেটকে আমরা লিখব হচ্ছে এ ইউনিয়ন বি। এমনি লিখব, পড়ব এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ও বি এর সংযোগ। এখন এর যদি আমরা গঠন পদ্ধতিতে বলি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। বলা হয়েছিল যে এদের সব উপাদান নিয়ে সেট, তার মানে এর মধ্যের উপাদানটা যদি এক্স হয় সেই এক্সটা কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। বা সংযোগ সেটকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কেমন হবে, এ একটা সেট, এটা বি আর একটা সেট, এটা বললাম। তাহলে এদের সংযোগ মানে সব উপাদানগুলো যুক্ত করে দিব, বা চিত্রের ক্ষেত্রে সব জায়গাটুকু যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যে সেটটা হবে এটাই হবে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। যদি উদাহরণ হিসেবে আমরা বলি, ধরো এ একটা সেট বললাম এ বি, আর বি একটা সেট বললাম 1 3, তাহলে এদের সংযোগ যদি করি বা ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি সমান এ এর উপাদানগুলো ইউনিয়ন বি এর উপাদানগুলো। তার মানে এদের সংযোগ করব, সংযোগ মানে যুক্ত করে দিব। তার মানে এ আসবে, বি আসবে, 1 আসবে, 3 আসবে। এটা ওদের এদের সংযোগ সেট। আবার যদি আরেকটা উদাহরণ দেখি আমরা, পি সমান এ বি, কিউ সমান বি সি ডি। তাহলে পি ইউনিয়ন কিউ এদের যদি সংযোগ করি তাহলে দেখো এখানে এ বি সি আর ডি এদের সংযোগ করেছি, কিন্তু দেখো এখানে বির উপাদান দুই জায়গায় আছে, বি দুই জায়গায় আছে। দুই জায়গায় থাকলেও আমরা যেহেতু এদের সংযোগ করেছি তাহলে এখানে এক জায়গা একবারই বসছে, দুইবার থাকা সত্ত্বেও একবার বসছে। এর জন্য আমরা এটাকে এভাবেও বলতে পারি কমন এবং আনকমন সব উপাদান। কমন ছিল বি আর আনকমন আছে এ সি ডি। আমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে সব জায়গাটা, তার মানে এই কমন জায়গাটাও এবং কমন ছাড়া জায়গাটাও, তাহলে কমনটাও এবং কমন ছাড়াগুলোও, এটাই হচ্ছে সংযোগ সেট। সেট বা ইন্টারসেকশন অফ সেট। তাহলে ছেদ বলতে আমরা বুঝতেছি ছেদ মানে দুইটার মধ্যে কমন,
মানে সাধারণ উপাদান হতে হবে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান দিয়ে গঠিত সেটকে ইন্টারসেকশন অফ সেট বা সেট বলে। তো যদি দুইটা সেট, একটা এ আর একটা বি হয়, তাহলে এদেরকে যদি আমরা সেট প্রকাশ করতে চাই তাহলে সেট হবে এ ইন্টারসেকশন বি। লেখা হয় এইভাবে, পড়া হয় এ ইন্টারসেকশন বি। তো তার মানে যে এদের মধ্যে যে সাধারণ উপাদান থাকবে সেটা। তাহলে একে যদি আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এটাকে এভাবে প্রকাশ করা যাবে এ ইন্টারসেকশন বি। এর মধ্যে যদি উপাদান সংখ্যা এক্স হয় তাহলে আমরা বলতে পারবো এরকম যে এক্স এর মধ্যেও থাকতে হবে, আবার এবং মানে থাকতেই হবে এক্স বি এর মধ্যেও থাকতে হবে। ওইখানে বলেছিলাম অথবা, এখানে বলেছিলাম সংযোগে বলেছিলাম অথবা, মানে এর মধ্যে থাকলেও হবে অথবা বি এর মধ্যে থাকলেও হবে। কিন্তু এখানে বলেছি এবং, তার মানে এ এর মধ্যেও থাকতে হবে আবার বি এর মধ্যেও থাকতেই হবে। তাহলে এটাকে আমরা যদি চিত্র এঁকে দেখাই, এ একটা সেট এ একটা সেট বি, তাহলে এদের সংযোগ মানে কমন, এটা এই অঞ্চলটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, আমরা এ একটা সেট নিলাম, এ নিলাম এ বি আর বি নিলাম বিসি। তাহলে এদের ইন্টারসেকশন বা ছেদিত অংশ, তাহলে এ ইন্টারসেকশন বি বা সাধারণ উপাদান হবে শুধুমাত্র বি। এই বি এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, এটা হচ্ছে সাধারণ উপাদান। তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমরা ইন্টারসেকশন বুঝলাম। এরপরে আমরা শিখব নিঃছেদ সেট। নিঃছেদ বলতে সেট শিখলাম, এটা সেট, তাহলে নিঃছেদ। নিঃছেদ বলতে বুঝতেই পারছি যে যার কোনো ছেদিত অংশ নেই বা কমন অংশ নেই, যার কোনো কমন অংশ নেই, সেটা হচ্ছে নিঃছেদ। নিঃছেদ ডিসজয়েন্ট অফ সেট বা নিঃছেদ সেট, তার মানে এখানে কোনো কমন অংশ নেই। তাহলে যদি এরকম হয় যে এ একটা সেট আর বি একটা সেট এমনভাবে আছে যে এদের কোনো সাধারণ উপাদান নেই, তাহলে এদেরকে বলা হবে নিঃছেদ সেট। অর্থাৎ সাধারণ উপাদান নেই কীভাবে বুঝবো, যে এদের ইন্টারসেকশন করলে কোনো উপাদান পাওয়া যাবে না, তার মানে ফাঁকা সেট হবে। ইন্টারসেকশন করলে এদের কোনো উপাদান থাকবে না, তার মানে ফাঁকা সেট, তাহলে এটা হবে নিঃছেদ সেট। এরপরে আমরা আজকে শক্তি সেট শিখব। শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট হচ্ছে, আমরা ওই যে উপসেট শিখে এসেছিলাম যে কোনো একটা সেটের উপসেট, যতগুলো উপসেট হবে সব উপসেটকে উপাদান চিন্তা করে যে একটা সেট গঠন করলে ওইটাই হবে শক্তি সেট। আবার বলছি, যে কোনো একটা সেটের যতগুলো উপসেট আমরা পাব সবগুলো উপসেটকে এক একটা উপাদান বিবেচনা করে যদি কোনো সেট গঠন করা হয় তাহলে শেষের যে সেটটা পাবো সেই সেটটা হবে আগের সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। আমরা একটু ভালোভাবে যদি উদাহরণ হিসাবে দেখি যে এ বি সি একটা সেট, এখানে আমরা ফাঁকা সেটের একটা উপসেট, একটা উপাদান নিয়ে পেলাম এ একটা বি একটা উপসেট, আবার এ বি এটাও একটা উপসেট।
এই উপসেটগুলো উপাদান চিন্তা করে বা উপাদান বিবেচনা করে যদি একটা সেট হয়, তার মানে তাহলে এদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলে সেট হয়ে গেল। এইগুলো এক একটা উপাদান হইল। তাহলে এই উপসেটগুলা উপাদান চিন্তা করে যে সেট হয়েছে সেইটা হবে এই সেটের একটি পাওয়ার সেট, আর এটাকে প্রকাশ করা হবে পি অফ এ দ্বারা, পাওয়ার অফ এ, এর পাওয়ার সেট। আবার বলছি, এই এ সেটটা ছিল এ বি উপাদান বিশিষ্ট, এদের উপাদানগুলো থেকে আমরা উপসেট তৈরি করেছি, ফাঁকা সেট, এ দিয়ে একটা সেট, বি দিয়ে একটা সেট, এ বি দিয়ে একটা সেট। এই উপসেট পেয়েছি, এই চারটাই আর পাওয়া যাচ্ছে না। তাহলে এই চারটা উপসেটকে উপাদান বিবেচনা করে একটা সেট তৈরি করেছি। তার মানে এই চারটাকে ভেতরে রেখে একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিছি, তাহলে এটা একটা সেট হয়ে গেছে যেখানে উপসেটগুলো উপাদান হয়েছে। তাহলে যে সেটটা পেয়েছি আমরা, এই সেটটাই এই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। একে প্রকাশ করব আমরা পি অফ এ দ্বারা। এখন একটা জিনিস লক্ষ্য করি আমরা, এখানেও যেহেতু উপসেটগুলোই উপাদান, তাহলে পাওয়ার সেটের উপাদানও 2 এর পাওয়ার n হবে। যেমন ধরো আমরা দেখি, যদি একটা ফাঁকা সেট হইতো, ধরো এ সমান ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের তো কোনো উপাদান নেই, একে আমরা শুধু একটা ফাঁকা সেটের সেট দিয়েই চিন্তা করতে পারি। তাহলে এইটা হবে এই এ এর পাওয়ার সেট, এই এ না, এই এ এর ক্ষেত্রে। আচ্ছা আমি একটু পার্থক্য করে ধরি, এটাকে কি বলবো, আচ্ছা এই থাক এ। আবার আমরা বি ধরলাম, এরকম বি সমান ধরো 1 আর 2 বললাম, দেন এই বি এর পাওয়ার সেট তাহলে কত হবে, একটা ফাঁকা সেট 1 2 1 2, এইগুলো উপাদান বিবেচনা করে একটা সেট। তাহলে এখানে পেলাম 1 2 3 4টা উপাদান পেয়েছি, এখানে পেয়েছি আমরা 4টা উপাদান। এই 4কে আমরা এভাবে লিখতে পারি 2 এর স্কোয়ার হিসাবে। এখানে কোনো উপাদান ছিল না, শূন্য, এখানে পেয়েছি একটা, এটা আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 0 হিসাবে। আবার যদি এরকম হইতো, ধরো সি সমান শুধুমাত্র এ আছে, তাহলে এই ক্ষেত্রে এর পাওয়ার সেট কত হবে, পি অফ সি সমান হবে ফাঁকা সেট আর হবে শুধু এ, এইটাই পাওয়ার সেট। এখানে উপাদান পাইছি 2টা, একে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 1। তাহলে দেখতেই পাচ্ছি যে উপাদান যখন শূন্য তখন পাওয়ার সেটের উপাদান 2 এর পাওয়ার 0 বা 2 এর পাওয়ার 0। উপাদান যখন একটা তখন 2 এর পাওয়ার 1 পাওয়ার সেটের উপাদান সংখ্যা। উপাদান যখন 2টা তখন পাওয়ার সেটের উপাদান 2 এর পাওয়ার 2। তাহলে উপাদান যখন 10টা হবে তখন পাওয়ার সেটের উপাদান হবে 2 এর পাওয়ার 10। উপাদান যখন 4টা হবে তখন পাওয়ার সেটের উপাদান হবে 2 এর পাওয়ার 4। তাহলে এইভাবে উপাদান সংখ্যা যখন n সংখ্যক হবে তখন পাওয়ার সেটের উপাদান হবে 2 এর পাওয়ার n। তার মানে পাওয়ার সেটের উপাদানও 2 এর পাওয়ার n। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তীতে বাকি কার্তেশীয় গুণক সেট এবং সেট সম্পর্কেও বাস্তব যে সমস্যা আমাদের বইতে আছে বা যে সমস্যাগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।